সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের সাথে আলোচনায় আছি আমি ফজলে আমিন, 36তম বিসিএস সাধারণ শিক্ষা। আবর্তন। যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অর্থাৎ কোনো অমাধ্যম অনুমানের একটি আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে আমরা সিদ্ধান্তের বিধেয়ে নিয়ে যাব, আর বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে আসব, এবং এক্ষেত্রে আমরা কোনো গুণের পরিবর্তন করব না। মানে হচ্ছে, যদি হ্যাঁ বাচক হয় হ্যাঁ বাচক থাকবে, যদি না বাচক হয় না বাচকই থাকবে। তখন একে আমরা বলবো হচ্ছে আবর্তন। যেমন, সকল মানুষ হয় মরণশীল, এটি একটা আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ, আর বিধেয় হচ্ছে মরণশীল, গুণ হচ্ছে হয়। হয়ের গুণের কোনো পরিবর্তন হবে না, হয় হয় থাকবে। ঠিক আছে, তাহলে গুণের কোনো পরিবর্তন হলো না। এখন সিদ্ধান্তে, এটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্ত এসে হবে হচ্ছে উদ্দেশ্য, তার মানে মরণশীল হবে এখানে উদ্দেশ্য। তাহলে মরণশীল কি? সকল মানুষ হয় মরণশীল। মানুষ মরণশীল কি? প্রাণী, মাছ, উদ্ভিদ না জীব? নিশ্চয় জীব বা প্রাণী। সুতরাং আমরা মরণশীলের সাথে দিব জীব। তাহলে মরণশীল জীব হয় মানুষ। এখন তোমাদেরকে যখন আই, ই, ও, এ বাক্য এসব পড়ানো হয়েছিল, তখন বলা হয়েছে যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে সকল, কিছু, কোনো ইত্যাদি পরিমাণবাচক শব্দ থাকবে। এখানে উদ্দেশ্য পদের আগে সকল পদটি রয়েছে, যা এই মানুষ পদটির পরিমাণ নির্দেশ করছে। কিন্তু এই মানুষ পদটি যখন সিদ্ধান্তে গিয়ে বিধেয় হবে, তখন তার সামনে এই পরিমাণবাচক শব্দটি ব্যবহৃত হবে না, কারণ বিধেয় পদের আগে পরিমাণবাচক শব্দ থাকে না। এখানে মরণশীল অথবা মরণশীল জীব, আমরা আশ্রয় বাক্য যদি বলতাম সকল মানুষ হয় মরণশীল জীব, সকল মানুষ হয় মরণশীল প্রাণী, তাও ঠিক থাকতো। আমরা এখানে জীব বা প্রাণী উল্লেখ করিনি, কিন্তু আমরা উদ্দেশ্যের ক্ষেত্রে এটা উল্লেখ করব। এই মরণশীল জীব যখন উদ্দেশ্য হয়ে গেল, এই উদ্দেশ্যর আগে একটা পরিমাণবাচক শব্দ জুড়ে দিতে হবে। এই পরিমাণবাচক শব্দটা কি হবে? কেন কিছু হবে, অথবা কেন সকল হবে, কোথায় কোনো হবে, কোথায় সব হবে, এসব নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা আই বাক্য, ই বাক্য, এ বাক্য, ও বাক্য, এসব বাক্যের আবর্তন শিখব। তাহলে এখানে খেয়াল করো, শুধু দুটি বিষয়। এক, যে কোনো উদ্দেশ্য পদের সামনে পরিমাণবাচক শব্দ থাকবে, বিধেয় পদের সামনে পরিমাণবাচক শব্দ থাকবে না। আর আবর্তনের সময় উদ্দেশ্য পদ বিধেয় হয়ে যাবে। উদ্দেশ্য পদ মানুষ এক, এখানে বিধেয় এক, পরিবর্তন সংঘটিত হয়েছে। কিন্তু এখানে সকলটা এখানে নেই, কারণ বিধেয় পদের আগে পরিমাণবাচক শব্দ থাকে না। আবার এখানে আশ্রয় বাক্যের বিধেয় পদ মরণশীল দুই, এখানে মরণশীল দুই পরিবর্তিত হয়েছে। বিধেয় পদটি উদ্দেশ্য পদে পরিণত হয়েছে। বিধেয় পদের সাথে আমরা একটি শব্দ বা জীব জুড়ে দিয়েছি,
কারণ মরণশীল বলতে আমরা জীব অথবা প্রাণীকেই বোঝাই, তোমরা চাইলে প্রাণীও জুড়ে দিতে পারো। এখানে মরণশীলের আগে কোনো পরিমাণবাচক শব্দ ছিল না, কিন্তু এখানে আমরা একটি পরিমাণবাচক শব্দ জুড়ে দিয়েছি, কারণ উদ্দেশ্যের আগে পরিমাণবাচক শব্দ থাকতে হবে। বিধেয়ের আগে যদিও তা ছিল না, কিন্তু উদ্দেশ্যের আগে সেটা থাকতে হবে। 3, আমাদের এই গুণ অপরিবর্তিত থাকতে হবে, অর্থাৎ এখানেও যদি হয় এখানেও হয়ই থাকতে হবে। এখানে হয়, এখানে নয় হওয়া যাবে না। হ্যাঁ বাচক হলে হ্যাঁ বাচক, অর্থাৎ সদর্থক হলে সদর্থক, নয়ার্থক হলে নয়ার্থক। তাহলে আবর্তনের যে 4টি নিয়ম আছে তার মধ্যে কিন্তু অলরেডি তোমরা 3টি নিয়ম এখানে দেখে ফেলছো। 1, উদ্দেশ্যকে বিধেয় আনতে হবে। 2, বিধেয়কে উদ্দেশ্যে আনতে হবে। 3, গুণ পরিবর্তন করা যাবে না। এখন 4 নাম্বার নিয়মটা কি? 4 নাম্বার নিয়মটা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে কিছু কেন হবে 4 নাম্বার নিয়ম ব্যাখ্যা করার সাথে সাথে আমি বলে দিচ্ছি। 4 নাম্বার নিয়ম হচ্ছে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হওয়া যাবে না। কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হওয়া যাবে না। তোমাদের ব্যাপ্য অব্যাপ্য পদের লেসনে শেখানো হয়েছে অব্যাপ্য মানে হচ্ছে কিছু সংখ্যক বা বিশেষ কিছুকে নির্দেশ করবে, আর ব্যাপ্য পদ হচ্ছে সবাইকে নির্দেশ করবে। এখানে মরণশীল যখন এখানে উদ্দেশ্য হলো তার সামনে আমরা একটা পরিমাণবাচক শব্দ দিলাম। এখন এই মরণশীল এই পদটা অব্যাপ্য নাকি ব্যাপ্য? আশ্রয় বাক্যের এই মরণশীল নামক বিধেয় পদটি অব্যাপ্য নাকি ব্যাপ্য? তোমাদের সংক্ষেপে মনে রাখার জন্য বলা হয়েছিল হয় সংযোজকের পরে সবসময় পদগুলো অব্যাপ্য হয়, অর্থাৎ মরণশীল হচ্ছে অব্যাপ্য পদ। তাহলে মরণশীল যদি অব্যাপ্য পদ হয়, এখানে মরণশীল যখন উদ্দেশ্য পদে পরিণত হবে তখনও সেটা অব্যাপ্য পদ হবে। অব্যাপ্য পদ কাকে নির্দেশ করে? বিশেষ বা কিছুকে। সুতরাং আমরা এই অব্যাপ্য পদের সামনে কিছু দিয়েছি, যা ন্যায়সঙ্গতভাবে এসেছে। তাহলে আবর্তনের নিয়ম 4টি আবার খেয়াল করব আমরা। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ, সিদ্ধান্তে বিধেয় হয়েছে। সকল শব্দটি এখানে নাই, কারণ বিধেয়তে পরিমাণবাচক শব্দ নির্দেশিত হয় না। 2 নাম্বার, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্ত উদ্দেশ্য হবে। আশ্রয় বাক্যের বিধেয় মরণশীল, সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। এখানে আমরা জীব শব্দটি সৌন্দর্য বৃদ্ধির জন্য বা শ্রুতি মধুরতার জন্য এনেছি। আর বিধেয়তে কোনো পরিমাণবাচক শব্দ না থাকলেও আমরা উদ্দেশ্যতে একটি পরিমাণবাচক শব্দ জুড়ে দেব। এইটার ক্ষেত্রে আমরা 4 নাম্বার রুলটি ফলো করব। তার আগে 3 নাম্বার নিয়মটি হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকবে। আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্য নয়ার্থক হলেও সিদ্ধান্ত নয়ার্থক হবে। এখানে আশ্রয় বাক্য হয় অর্থাৎ সদর্থক আছে, সিদ্ধান্ত হয় সদর্থকই থাকতে হবে। এখানে নয় দিয়ে কোনো কথা বলা যাবে না। 3 নাম্বার কমপ্লিট। 4 নাম্বার, কোনো ব্যাপ্য পদ, কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হতে পারে না। কোনো অব্যাপ্য পদ মানে ছোট জিনিস বড় হতে পারবে না। এখানে মরণশীল পদটি কি আছে? মরণশীল পদটি এখানে কি আছে? মরণশীল পদ হচ্ছে এইখানে অব্যাপ্য, আর উদ্দেশ্য পদে এটা অব্যাপ্যই হবে। আর এটা অব্যাপ্য হওয়ার জন্যই এর আগে আমাদের পরিমাণবাচক শব্দ জুড়ে দিতে হবে। সেটা আমরা দেব কিছু। কিছু শব্দটি উদ্দেশ্য পদে থাকলে সে পদটি হবে অব্যাপ্য। তাহলে আমরা 4 নাম্বার রুলসটিও আমরা এখানে মেনে নিয়েছি বা মেনে চলেছি। আশা করি তোমরা সবগুলো রুলস বুঝতে পেরেছ।
এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে মরণশীল হয়ের পরে ছিল জন্য এটা কি অব্যপ্য পদ। এই অব্যপ্য পদটি এখানে কিছু শব্দটি জড়িত অব্যপ্য করা হয়েছে, অব্যপ্য পদ ব্যাপ্য হয়নি। এখানে সকল মানুষ সকল দ্বারা ব্যাপ্যতাকে নির্দেশ করে, তার মানে এটা ব্যাপ্য পদ। এখানে হয় মানুষ, হয়ের পরে যদি অব্যাপ্য হয় তাহলে তো এই মানুষটা অব্যাপ্য হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপ্য পদ অব্যাপ্য হওয়া যাবে, মানে বড় জিনিস ছোট হতে পারবে, কিন্তু অব্যাপ্য পদ ব্যাপ্য হতে পারবে না, মানে ছোট জিনিস বড় হতে পারবে না। আমাদের এক শ্রদ্ধেয় স্যার এটাকে সহজভাবে বলার জন্য বলতেন, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। কলা গাছ ছোট হতে পারবে, তবে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। এই আবর্তন আবার দুইভাবে করা যায়। একভাবে হচ্ছে সরল আবর্তন। সরল আবর্তনটা কেমন আমরা দেখে নিই। কোনো মানুষ নয় দেবতা। এখানে খেয়াল করে দেখো, কোনো মানুষ নয় দেবতা। প্রথমে আমরা দেখব যে উদ্দেশ্য পদটি বিধেয়ে পরিণত হয়েছে কিনা। হয়েছে, 1 নম্বর নিয়ম পরিপূর্ণ। আবার দেখব বিধেয় পদটি উদ্দেশ্য পদে পরিণত হয়েছে কিনা। হয়েছে, 2 নম্বর নিয়মটি কমপ্লিট। এবার দেখব গুণ অপরিবর্তিত আছে কিনা। নয়, তার মানে 3 নম্বর নিয়মটিও এখানে ফলো করা হয়েছে। 4 নম্বর নিয়ম, যেটা তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, যে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হতে পারবে না। ব্যাপ্য অব্যাপ্য হতে পারবে, ব্যাপ্য ব্যাপ্যতে থাকতে পারবে, শুধু অব্যাপ্য ব্যাপ্য হতে পারবে, মানে ছোটটা বিশেষটা সার্বিক হতে পারে না। তাহলে খেয়াল করে দেখো, কোনো মানুষ কোনো দ্বারা যখন নয় বা নয়র্থক কোনো বাক্য আমরা লিখব বা বলবো, তখন উদ্দেশ্য পদের আগে কোনো মানেই হচ্ছে সকল। তাহলে কোনো মানুষ দ্বারা এটা বোঝাচ্ছে হলে এটা একটা ব্যাপ্য পদ। এখানে নয় মানুষ, নয়ের পরে ব্যাপ্য পদ বসে, তাহলে নয় মানুষ এটাও ব্যাপ্য পদ, কোনো সমস্যা নেই। এখানে নয় দেবতা, এটাও কিন্তু ব্যাপ্য পদ, নয়ের পরে ব্যাপ্য। আর এখানে কোনো দেবতা, এখানেও ব্যাপ্য পদ, কোনো দেবতা। সুতরাং এখানে ব্যাপ্য অব্যাপ্যর কোনো সমস্যা হয়নি। শুধু এখানে তুমি খেয়াল করে দেখবে যে এই কোনো মানুষ মানে সব মানুষ সম্বন্ধে বলা হচ্ছে আশ্রয় বাক্যে, অর্থাৎ এটা একটি ই বাক্য। এখানেও কোনো মানুষ কোনো দেবতা মানে সব দেবতা সম্পর্কে বলা হচ্ছে, এটাও একটি ই বাক্য। অর্থাৎ এখানেও সবার সম্বন্ধে বলা হচ্ছে আশ্রয় বাক্যে, সিদ্ধান্তেও সবার সম্বন্ধে বলা হচ্ছে। অর্থাৎ এখানে পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। যখন পরিমাণের কোনো পরিবর্তন হয় না আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো সরল আবর্তন। সরল আবর্তনের সংজ্ঞা তাহলে এভাবে বলা যায়, যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয়, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয়, তখন সেই আবর্তনকে আমরা বলবো সরল আবর্তন। তাহলে তোমাদের কাছে সরল আবর্তন বিষয়টি আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে আবর্তনের দ্বিতীয় প্রকারটা কি? আবর্তনের দ্বিতীয় প্রকারটা হচ্ছে অসরল আবর্তন। অসরল আবর্তনটা আমরা বুঝে নিচ্ছি। এখানে সকল ইলিশ হয় মাছ। প্রথমে আমরা খেয়াল করব যে উদ্দেশ্য সিদ্ধান্তে সিদ্ধান্তের বিধেয়ে পরিণত হয়েছে কিনা। ইলিশ এখানে উদ্দেশ্য ছিল, এখানে ইলিশ হয়ে গেছে বিধেয়, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধেয়ে পরিণত হয়েছে। এখানে ছিল মাছ বিধেয়, এখানে মাছ উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ বিধেয় উদ্দেশ্য পরিণত হয়েছে। এখানে গুণ ছিল হয়, এখানেও গুণ আছে হয়, অর্থাৎ গুণের কোনো পরিবর্তন হয়নি, সদর্থকই রয়ে গেছে। এখন আমরা যেটা দেখব 4 নাম্বারটা, যে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে কিনা। এখানে সকল ইলিশ, অর্থাৎ এটা একটি ব্যাপ্য পদ। এখানে হয় ইলিশ,
অর্থাৎ এটা একটি অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ অব্যাপ্য হয়েছে, এখানে কোনো সমস্যা নেই, কারণ বড় ছোট হয়েছে। তুমি বড় থেকে ছোট হতে পারো, সমস্যা নেই, কিন্তু ছোট থেকে বড় হওয়া যাবে না, অর্থাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। তো এখানে এটা দেখি হয়ের পরে মাছ, এটা হলো অব্যাপ্য পদ, হয়ের পরে বিধেয়, হয়ের পরে সবসময় অব্যাপ্য পদ হয়, তাহলে মাছ এখানে কিছু মাছ মানে অব্যাপ্য পদ। তার মানে আমাদের এই ব্যাপ্যতা নিয়ে যে সমস্যা 4 নাম্বার রুলসটা, সেটাও এখানে কোনো সমস্যা ঘটায় নি। তার মানে 4 নাম্বার রুলসও এখানে কমপ্লিট। এখন আমরা যেটা খেয়াল করব সেটা হলো পরিমাণ। এখানে বলা হচ্ছে সকল ইলিশ হয় মাছ, মানে সকল ইলিশ সম্বন্ধে বলা হচ্ছে এ বাক্য। আমরা জানি এ বাক্য মানে হচ্ছে এটি সার্বিক বাক্য, সদর্থক বাক্য, মানে সবার সম্বন্ধে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কিছু মাছ হয় ইলিশ, এখানে কিছু মাছ সম্বন্ধে বলা হচ্ছে, মানে এটা হচ্ছে আই বাক্য। এখন বললাম সবার সম্বন্ধে আশ্রয় বাক্যে, আর কিছু সম্বন্ধে বললাম হচ্ছে সিদ্ধান্তে। অর্থাৎ আশ্রয় বাক্য ছিল সার্বিক, সিদ্ধান্ত হয়ে গেল বিশেষ। এই যে পরিমাণের পার্থক্য, বেশি থেকে কম অথবা কম থেকে বেশি হলো, যা তা কিন্তু থাকলো না। এখানে সার্বিক, এখানেও কিন্তু সার্বিক থাকলো না, অথবা এখানে বিশেষ এখানে বিশেষ, এরকম না। এর পরিমাণ চেঞ্জ হয়েছে। যখনই পরিমাণ চেঞ্জ হবে তখন আমরা সে আবর্তনকে বলবো অসরল আবর্তন। তাহলে আমরা অসরল আবর্তনের সংজ্ঞা এভাবে দিতে পারি, যে আবর্তনে সিদ্ধান্তের পরিমাণ আশ্রয় বাক্য থেকে ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। ভিন্ন হয় অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক আছে, সিদ্ধান্ত বিশেষ, অথবা আশ্রয় বাক্য বিশেষ আছে, সিদ্ধান্ত সার্বিক। এখানে সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্যে এসেছি, সুতরাং এই বাক্য, এই ধরনের বাক্যকে আমরা বলবো হচ্ছে অসরল আবর্তন। এখন আমরা এ, ই, আই ও যুক্তি বাক্যের আবর্তন কিভাবে হয় এটা দেখব। প্রথমে আমরা দেখব এ যুক্তি বাক্যের আবর্তন। এ যুক্তি বাক্য মানে হচ্ছে এটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এখানে সবার সম্বন্ধে বলা থাকবে এবং সদর্থক মানে হ্যাঁ বাচক কিছু বলা থাকবে। দেখি একে আমরা কিভাবে আবর্তিত করতে পারি। কিছু মানুষ আর সকল মানুষ, এর মধ্যে এ বাক্যে তোমরা জানো অবশ্যই সকল মানুষ হবে, কারণ এটা একটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এখন সকল মানুষ হয় প্রাণী, এটি একটি আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্যের আমাদের আবর্তন করতে হবে। এই আশ্রয় বাক্যটি একটি এ বাক্য। এ বাক্যের আবর্তন কোন কোন বাক্যে সম্ভব? এ বাক্য মানে সদর্থক। তোমরা জানো আবর্তনের তৃতীয় নিয়ম অনুযায়ী সদর্থক বাক্যকে সদর্থক বাক্যই থাকতে হবে, মানে গুণ পরিবর্তন করা যাবে না। সদর্থক বাক্য হচ্ছে দুইটি, এ বাক্য আর আই বাক্য। এ বাক্য হচ্ছে সার্বিক সদর্থক, আই বাক্য হচ্ছে বিশেষ সদর্থক। এখানে ও কিংবা ই বাক্য হতে পারবে না, কারণ ও বাক্য এবং ই বাক্য হচ্ছে নৈর্থক বাক্য। ই কিংবা ও বাক্যে যদি আমরা আবর্তন করতে চাই তাহলে গুণের পরিবর্তন হয়ে যাবে। সুতরাং প্রথমেই ও আর ই বাক্যের এখানে কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের সম্ভাবনা যা থাকলো সেটা হচ্ছে এই এ বাক্যটিকে হয় এ বাক্যে পরিণত করা অথবা আই বাক্যে পরিণত করা। আবার বলছি, এ বাক্যের আবর্তন করতে আমরা যেহেতু হয় আছে অর্থাৎ সদর্থক আছে, সদর্থক বাক্যেই আবর্তিত করতে হবে। সদর্থক বাক্য দুইটি, এ বাক্য আর আই বাক্য। সুতরাং এ বাক্যের যে আশ্রয় বাক্যটি সেটিকে আমরা এ বাক্য অথবা আই বাক্য এই দুটি বাক্যে আবর্তন করতে পারবো, এর বাইরে আমাদের কোনো সুযোগ নেই। এখন দেখি এই এ বাক্যকে এ বাক্যে এবং আই বাক্যে দুটিতেই আবর্তন করা সম্ভব হয় কিনা। খেয়াল করে দেখো, মানুষ উদ্দেশ্য পদের মানুষ এখানে বিধেয়তে গেল, প্রাণী বিধেয় উদ্দেশ্যতে আসলো। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। হয় হয় থাকলো, এটা নিয়েও কোনো সমস্যা নেই।
সমস্যাটাই হচ্ছে ব্যাপ্যতা নিয়ে। এখানে সকল মানুষ মানে সবার কথা বলা আছে, এখানে হয় মানুষ মানে কিছুর কথা বলা আছে, অব্যাপ্য। তো ব্যাপ্য অব্যাপ্য হয়েছে, এখানে ব্যাপ্য অব্যাপ্য হয়েছে, কোনো সমস্যা নেই। এখানে দেখি হয় প্রাণী মানে হলো সব প্রাণী নয়, অব্যাপ্য কিছু প্রাণী। এখানে কিছু প্রাণী বাদ দিয়ে আমি যদি লিখতাম সকল প্রাণী হয় মানুষ, এখানে যদি আমরা কিছুর বদলে সকল দিতাম, যদি সকল লিখতাম, তাহলে এটা গ্রহণযোগ্য হতো না। সকল লিখলে এটা এ বাক্য হতো, কিন্তু এটা এ বাক্যটি গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে হয় মানুষ মানে এটা আছে অব্যাপ্য পদ। এখানে সকল প্রাণী লিখলে হয় প্রাণী মানে হচ্ছে এটা অব্যাপ্য পদ, এখানে সকল প্রাণী লিখলে সেটা হচ্ছে ব্যাপ্য পদ, তাহলে অব্যাপ্য পদ ব্যাপ্য হওয়া যাবে না, তার মানে এটা এ বাক্য হওয়া সম্ভব না। তাহলে পদ খোলা থাকলো আর একটি, সেটা হচ্ছে আই বাক্য। দেখি আই বাক্য করে দেখি হয় কিনা। তাহলে হয় প্রাণী তার মানে অব্যপ্য পদ, আমরা লিখব কিছু প্রাণী, হয় মানুষ, এখানে সকল মানুষ আর এখানে মানুষ, এখানে ব্যাপ্য পদটি অব্যাপ্য হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু অব্যাপ্য পদ ব্যাপ্য কোথাও হয়নি। এখানে 1 নাম্বার উদ্দেশ্য বিধেয়ত হয়েছে, বিধেয় উদ্দেশ্য এসেছে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে হয় হয়ে রয়ে গেছে, 4 নাম্বার হচ্ছে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়নি। তাহলে আই যুক্তি বাক্যের এ যুক্তি বাক্যের আবর্তন সবসময় হবে হচ্ছে আই যুক্তি বাক্য। এ যুক্তি বাক্যের আবর্তন এ হতে পারে না, অর্থাৎ এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব না। এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। ক্লিয়ার? আবার বলছি, এ যুক্তি বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্য, এ হবে আই, এছাড়া অন্য কোনো প্রকার আবর্তন সম্ভব নয়। এখন আমরা আলোচনা করব ই যুক্তি বাক্যের আবর্তন নিয়ে। ই যুক্তি বাক্য হচ্ছে একটি সার্বিক নৈর্থক যুক্তি বাক্য, অর্থাৎ এখানে সবার কথা বলা থাকবে এবং সবার কথা নৈর্থক অর্থাৎ না বাচক বলা থাকবে। এখানে আশ্রয় বাক্য কোনো মানুষ নয় পশু, এটি একটি ই বাক্য। এই ই বাক্যের আবর্তন কিভাবে সম্ভব? তোমরা জানো যে নয় এখানে গুণ হচ্ছে নৈর্থক, তাহলে এর আবর্তন হতে হবে এমন একটি বাক্যে যার গুণ নৈর্থক। আর এরকম বাক্য আমাদের হাতে আছে দুটি, ই বাক্য আর ও বাক্য। এখন কোনো মানুষ পদটি এখানে বিধেয় হবে আর পরিমাণবাচক শব্দটি উঠে যাবে। পশু শব্দটি সিদ্ধান্তে উদ্দেশ্য হবে এবং একটি পরিমাণবাচক শব্দ যোগ হবে। কি পরিমাণবাচক শব্দ আমরা যোগ করব? সেটা হচ্ছে নয় পশু, মানে পশুটা হচ্ছে সার্বিক। তাহলে আমরা এখানে লিখব কোনো পশু, যাতে সেটা সার্বিক হয়। আমরা কিছু পশু লিখব, কিছু পশু লিখলে সেটা হবে বিশেষ। তাহলে কি সকল পশু লিখব না? আমরা যখন নয় বা নৈর্থক কোনো বাক্য ইউজ করি তখন আমরা সকল বা সবের পরিবর্তে কোনো লিখি। তাহলে কোনো পশু নয় মানুষ। দেখো কোনো মানুষ মানে সব মানুষকে বোঝাচ্ছি, এখানে নয় মানুষ মানে সব মানুষকে বোঝাচ্ছি, অর্থাৎ ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে হচ্ছে, এতে কোনো প্রকার ব্যাপ্য অব্যাপ্যতার সমস্যা নেই। এখন আমরা আই যুক্তি বাক্যের আবর্তন নিয়ে কথা বলবো। আই যুক্তি বাক্য হচ্ছে একটি বিশেষ সদর্থক যুক্তি বাক্য, অর্থাৎ এখানে বিশেষ বিষয় সম্বন্ধে বলা থাকবে এবং সবার সম্বন্ধে হ্যাঁ বাচক কিছু বলা থাকবে। যেমন কিছু মানুষ হয় কবি, এখানে কিছু মানুষের কথা বলা হয়েছে এবং তারা যে কবি তা স্বীকার করে নেওয়া হয়েছে, আর গুণ হিসেবে হয় অর্থাৎ সদর্থক গুণ ব্যবহার করা হয়েছে। এখন আই যুক্তি বাক্যকে আবর্তিত করতে হলে সদর্থক যুক্তি বাক্যতেই আবর্তিত করতে হবে। সদর্থক যুক্তি বাক্য দুটি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে আই। আই যুক্তি বাক্য নিজে
হয় আই যুক্তি বাক্যতে পরিণত হতে পারবে অথবা এ যুক্তি বাক্যে পরিণত হতে পারবে। এখন আমরা খেয়াল করব যে আই যুক্তি বাক্যকে আবর্তিত করে কোন যুক্তি বাক্যে পরিণত করা যায়। কিছু মানুষ হয় কবি, এখানে মানুষ উদ্দেশ্য পদ আশ্রয় বাক্যের, এখানে বিধেয় পদে পরিণত হলো, কিছু শব্দটি উঠে গেল, কারণ বিধেয় পদে পরিমাণবাচক শব্দ বসে না। কবি, কবি এখানে হচ্ছে বিধেয়, এটা সিদ্ধান্ত উদ্দেশ্য হবে, উদ্দেশ্য হলো এখানে একটা পরিমাণবাচক শব্দ যোগ হবে। আমরা জানি হয় কবি, এই কথাটির মানে হচ্ছে, অর্থ হচ্ছে এটা একটা অব্যাপ্য পদ। তাহলে এই হয় কবি, কবিটা যখন উদ্দেশ্য পদ হিসেবে বসবে তখন উদ্দেশ্য পদকে ব্যাপ্য কিংবা অব্যাপ্য পদ করতে হলে আমাদের পরিমাণবাচক শব্দ দ্বারা করতে হবে। তাহলে আমরা লিখব কিছু কবি। কিছু কবি হয় মানুষ, এখানে ছিল কিছু মানুষ যা একটি অব্যাপ্য পদ, এখানে হলো হয় মানুষ যাও একটি অব্যাপ্য পদ। তাহলে আই বাক্য আই বাক্যে পরিণত হয়েছে কোনো সমস্যা ছাড়াই। এখন আমরা দেখব যে আই বাক্য এ বাক্যে পরিণত হতে পারে কিনা। এখন আমরা যদি লিখি যে কোনো বা সকল কবি হয় মানুষ, এক, আমরা এখানে আছে অব্যাপ্য কিছু কবি, এখানে যদি লিখি সকল কবি তাহলে অব্যাপ্য ব্যাপ্য হয়ে গেল। এখানে আমরা যদি সকল লিখি তাহলে অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাবে, যেটা আমাদের আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করবে। সেই জন্য এ বাক্য হওয়া সম্ভব নয়। অর্থাৎ আই বাক্য শুধু আই বাক্যই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। সব শেষে আমরা আলোচনা করব ও যুক্তি বাক্যের আবর্তন নিয়ে। ও যুক্তি বাক্য হচ্ছে একটি বিশেষ নৈর্থক যুক্তি বাক্য, অর্থাৎ এখানে বিশেষ বিশেষ সম্বন্ধে বলা থাকবে এবং সবার না বোঝক কিছু, না বাচক কিছু বলা থাকবে, নৈর্থক কিছু বলা থাকবে। যেমন কিছু প্রাণী নয় মানুষ, এটা একটি ও বাক্য, কারণ কিছু প্রাণী, বিশেষ কিছু প্রাণীর সম্বন্ধে বলা হচ্ছে নয় মানুষ, অর্থাৎ এটা যে মানুষ না এটা অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ নয় নৈর্থক গুণ এখানে আছে, সুতরাং এটা হচ্ছে বিশেষ নৈর্থক একটি বাক্য, যাকে আমরা বলি ও বাক্য। ও বাক্যকে আমরা যদি আবর্তিত করতে চাই, এর আবর্তন করা যা সম্ভব দুটি বাক্যে, একটি হচ্ছে ও বাক্য নিজেই, আর একটি হচ্ছে ই বাক্য। কারণ ও বাক্য আর ই বাক্যই নৈর্থক, আর আই বাক্য এবং এ বাক্য হচ্ছে সদর্থক। যেহেতু এটা একটা নৈর্থক আর আবর্তনে গুণ কখনো পরিবর্তিত হয় না, সুতরাং এটা সদর্থক হতে পারে না, এটা ও অথবা ই বাক্যই হবে। প্রথমে আমরা ও বাক্যে পরিণত করে দেখি। কিছু প্রাণী নয় মানুষ, এই প্রাণীকে যদি আমরা বিধেয়তে নিয়ে আসি আর মানুষকে যদি উদ্দেশ্যতে নিয়ে আসি, তাহলে নয় মানুষ মানে বোঝাচ্ছে ব্যাপ্য পদ। এখানে আমরা যদি কোনো ইউজ করি অথবা কিছু ইউজ করি, কোনো মানুষ নয় প্রাণী, ওকে, এটা ঠিক থাকলো। এবার এটা দেখো, কিছু প্রাণী নয় মানুষ, তাহলে কিছু মানুষ নয় প্রাণী, এখানে কিছু প্রাণী এটা কি ছিল? কিছু প্রাণী, অর্থাৎ এটা একটা অব্যাপ্য পদ। আর নয় প্রাণী এটা কি? এটা হচ্ছে ব্যাপ্য পদ। তার মানে হচ্ছে অব্যাপ্য পদ এখানে ব্যাপ্য হচ্ছে, ছোট বড় হয়ে যাচ্ছে, আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। সুতরাং এটা চতুর্থ নিয়ম অনুযায়ী সম্ভব নয়, কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হতে পারে না। যেহেতু
এখানে অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে, সুতরাং এটা এখানে নিয়ম লঙ্ঘিত হয়েছে। এখানে কোনো অথবা কিছু যা দিয়েই করো না কেন, এখানের ভুল বা সঠিক যাই থাকুক এটা আর এখানে বিবেচ্য নয়, কারণ আমাদের একটি নিয়ম, চতুর্থ নিয়ম অলরেডি লঙ্ঘিত হয়েছে। এখন তুমি কিছু দিয়ে ও বাক্যও করতে পারবে না, কারণ নিয়ম লঙ্ঘিত হয়েছে এখানে। আবার কোনো দিয়ে ই বাক্যও করতে পারবে না, কারণ নিয়ম লঙ্ঘিত হয়েছে এখানে। সুতরাং ও বাক্যের আবর্তনই সম্ভব নয়, ও বাক্য আবর্তিত হতে পারে না। তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে কোন যুক্তিবাক্যের আবর্তন সম্ভব না, উত্তরটি হবে ও যুক্তিবাক্য। আবার যদি কোশ্চেন করা হয় এ যুক্তিবাক্যের আবর্তন হয় কোন যুক্তিবাক্যে, ই যুক্তিবাক্যের আবর্তন হয় কোন যুক্তিবাক্যে, আই যুক্তিবাক্যের আবর্তন হয় কোন যুক্তিবাক্যে, ও যুক্তিবাক্যের আবর্তন হয় কোন যুক্তিবাক্যে, খেয়াল করবে, ভালো করে বুঝবে এবং এর উত্তরগুলো নিজেই তৈরি করে রাখবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।